আগের যে ভিডিওটা তোমরা দেখেছো সেখানে দুটো সরলরেখা পরস্পর ছেদি কিনা সেই সম্পর্কে ভিডিওটা ছিল। সেটা দেখে তোমরা নিশ্চয়ই দুটো সরলরেখা পরস্পর ছেদি কিনা বা ওই সংক্রান্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো নিশ্চয়ই এতক্ষণে করে নিয়েছো। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কত, মানে 3D স্পেসে ত্রিমাত্রিক দেশে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব নির্ণয় করার পদ্ধতি শিখব। ঠিক আছে, পদ্ধতি বললাম কারণ এইটা আমরা কোনো ফর্মুলার সাহায্য নেব না, কোনো সূত্র মনে রাখবো না, কারণ আমাদের প্রচুর সূত্র হয়ে গেছে, প্রচুর ফর্মুলা মনের মধ্যে চলে এসছে। মানে যত বেশি ফর্মুলা মনে রাখতে চাইবো তত বেশি গণ্ডগোল পাকাবে। সেই জন্য আমরা এখানে পদ্ধতিটাকে সরাসরি মনে রাখবো এবং সেটাই আমাদের কাছে সহজ হবে। দেখো, আমরা এখন প্রশ্নমালা 4D তার আগে কয়েকটা ছোট ছোট ডিস্টেন্স আমরা বার করব। বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বলেছি, একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব। এই ডিস্টেন্স বলতে সবসময় কিন্তু লম্ব দূরত্বের কথাই আমরা ধরবো। তো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব আমরা কিভাবে বার করব সেটা আমরা এখন একটা পদ্ধতির মতো করে একবার পদ্ধতিটা দেখে নিলেই বাকিগুলো সব হয়ে যাবে। তার আগে কয়েকটা ছোট ছোট প্রশ্ন আছে, যেমন একটা বিন্দু থেকে একটা অক্ষের দূরত্ব কত। এখন একটা বিন্দুর অক্ষ থেকে দূরত্বগুলো আমরা কিভাবে বের করব সেটা আমরা একটা সহজ পদ্ধতি নেব। মনে রাখার জন্য বলছি, ধরো তুমি যে ঘরের মধ্যে বসে রয়েছো সেই ঘরের দৈর্ঘ্য বরাবর তুমি এক্স অক্ষ ধরলে, ঠিক আছে, প্রস্থ বরাবর ওয়াই অক্ষ রাখলে আর উচ্চতা বরাবর জেড অক্ষ রাখলে, ঠিক আছে। তাহলে তুমি যে ঘরে বসে রয়েছো সেই ঘরের দৈর্ঘ্যটা কি এক্স অক্ষ, প্রস্থটা ওয়াই অক্ষ আর উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে জেড অক্ষ। আর তিনটে যেখানে মিলছে সেই কোণটাকে তুমি মূল বিন্দু ধরে নিলে। এখন যদি একটা বিন্দু ঠিক আমার এই চকের ডগাতে একটা বিন্দু হয়, তাহলে এই বিন্দু থেকে যদি বলে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে আমরা কিভাবে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি a, b, c হয়, চকের ঠিক মাঝে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার যদি a, b, c হয়, তাহলে আমরা কি করব, প্রথমে মানে যে কোণটা মূল বিন্দুকে ধরেছি সেই কোণ থেকে প্রথমে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্সটা হচ্ছে a, তারপরে মেঝে বরাবর ওয়াই অক্ষের সমান্তরালে যেটা আসবে, মানে প্রস্থ বরাবর যেটা আসবে সেটা হচ্ছে প্রস্থের সমান্তরালে যেটা আসবে সেটা হচ্ছে b, তারপরে মেঝে থেকে সোজাসুজি চক পর্যন্ত যে দূরত্বটা হবে সেটা হচ্ছে c। এখন যদি আমরা দেখি এইখান থেকে এক্স অক্ষকে যদি সরাসরি একটা লম্ব লাইন দিয়ে যোগ করি, এখান থেকে যদি এক্স অক্ষের উপর একটা লম্ব লাইন টেনে দিই, তাহলে কি পাবো, তাহলে এটা নয় শুধু বি আর সি আর এইখান থেকে যে লাইনটা টানলাম সেটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে, তাই না। তার মানে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত হবে না, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি করলাম, যে এক্স অক্ষ থেকে মানে কোনো একটা বিন্দু থেকে, মানে স্পেসের উপর 3D স্পেসের উপর একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে, এক্স অক্ষের দূরত্ব কত হবে না রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ ওখানে এটা কাজে লাগছে না। আর বিন্দু থেকে, বিন্দুটা হচ্ছে a, b, c, বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত হবে না রুট ওভার ওয়াই অক্ষের দূরত্ব বলে বিটা কোনো কাজে লাগবে না, রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার। আর abc বিন্দু থেকে জেড অক্ষের উপর কোনো বিন্দুর দূরত্ব হবে জেড অক্ষের দূরত্বটা হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ ওখানে সিটাও কোনো কাজে লাগবে না। তাহলে এইভাবে আমরা একটা বিন্দু থেকে অক্ষের উপর দূরত্ব বার করব। এখন দেখো প্রশ্নমালা 4D তে একের যে প্রশ্নটা আছে
100 বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত? তাহলে 100 বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? 100। তাহলে এর জায়গায় 1, সি এর জায়গায় 0, তাহলে √1² মানে 1, তার উত্তরটা হবে 1। 2 নম্বর প্রশ্নতে আছে 110 বিন্দু থেকে জেড অক্ষের দূরত্ব। তাহলে এখানে যদি বিন্দুটা 110 হয় তাহলে a1 b1 c হচ্ছে 0, তাহলে 1² + 1², তার মানে দূরত্বটা হবে নিশ্চয়ই √2। তাহলে এইভাবে যে কোনো বিন্দু থেকে x অক্ষ, y অক্ষ আর z অক্ষের দূরত্ব আমরা বের করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্নমালা 4D এর সংক্ষিপ্ত 1 অঙ্কটা। তো 1,0,0 বিন্দু থেকে একটা সরলরেখা দিয়েছে, দিয়ে বলেছে সরলরেখাটার দূরত্ব নির্ণয় করো। অঙ্কিত লম্বটির পাদবিন্দু এবং লম্বটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এখানে নতুন কোনো সূত্র ব্যবহার করব না বললাম। আমরা এখানে কি করব? তাহলে একটা পদ্ধতিকে অনুসরণ করব। তো সেই পদ্ধতিটা আমাদের এখানে শিখতে হবে কিন্তু, কারণ একটা পদ্ধতি একবার শিখে নিলে এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, সেজন্য পদ্ধতিটা শিখতে হবে। বলছি হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে অঙ্কগুলো ভিডিওতে রয়েছে এগুলো তো থাকবেই। তো এইগুলো থাকা মানেই কিন্তু তোমার অঙ্কগুলো হয়ে যাওয়া নয়, বা বইয়ের কোথাও অঙ্কটা করে দেওয়া আছে তার মানে কিন্তু অঙ্কটা তোমার হয়ে যাওয়া নয়। অঙ্কটা আছে মানে অঙ্কটা আমার হয়ে গেছে এইটা যেন কখনোই মনে না হয়, বা অঙ্কটা কোথাও করা আছে, বা অঙ্কটা কোনো ইউটিউবের ভিডিওতে করা আছে, বা অঙ্কটা কোনো অ্যাপে করা আছে, তো তার মানে কিন্তু এটা কখনোই ভাববে না যে অঙ্কটা তাহলে আমার হয়ে গেছে। অঙ্কটা তোমার হয়ে যাওয়া তখনই হবে যখন তুমি সেটাকে নিয়ে মানে প্র্যাকটিসের মধ্যে রাখবে, সেটাকে তুমি যখন নিজে থেকে অঙ্কটা করতে পারবে তখন জানবে অঙ্কটা হয়ে গেছে। শুধু তাই নয়, অঙ্কটা একবার হয়ে গেল মানে অঙ্কটা যে শিখে গেলে তাও নয়, আবার কয়েকদিন পর যদি অঙ্কটা প্র্যাকটিস না করো, অঙ্ক এমন একটা জিনিস কিন্তু ভুলতে বেশি সময় লাগে না। সেই জন্য প্র্যাকটিসের মধ্যে থাকবে, লেগে থাকবে, ঠিক পারবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা পদ্ধতিটা শিখব। তো পদ্ধতিটা শেখার জন্য প্রথমে আমরা একটা সরলরেখা এঁকে নেব। তো সরলরেখার সমীকরণটা নিশ্চয়ই এটাকে আমরা 1 নম্বর দিলাম, তার মানে এটা হচ্ছে 1 নং সরলরেখাটা। ঠিক আছে, এটা 1 নং সরলরেখা, এটার নাম দিলাম আমরা AB। এখন একটা বিন্দু দেওয়া আছে, এখানে আমরা বিন্দুটা নিলাম, এটা হচ্ছে P, দেওয়া আছে 100। তো P থেকে দূরত্ব বার করতে বলেছে। দূরত্ব মানে আমরা সবসময় ধরে নেব সেটা লম্ব দূরত্বের কথাই বলেছি। দূরত্ব বের করতে বললে সবসময় জানবো সেটা লম্ব দূরত্বের কথাই বলেছি। তাহলে P আর এই লাইনটাকে, এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম, যেখানে পাদবিন্দু বলা হয়, লম্বটা যেখানে এসে সরলরেখাকে ছেদ করছে সেটাকে বলা হয় লম্বে পাদবিন্দু। তাহলে সেটাকে আমরা L ধরে নিলাম। ঠিক আছে, এখন AB সরলরেখার সমীকরণ যেহেতু এইটা, আমরা AB সরলরেখার উপরে যে কোনো বিন্দু নিতে পারি। মনে আছে, AB সরলরেখার উপর যে কোনো বিন্দু, এই গোটা সরলরেখার উপরে যে কোনো বিন্দুকে, এই গোটা সরলরেখা মানে এর কোনো শেষ নেই, এদিকে গেছে এদিকে গেছে, গোটা সরলরেখার উপর যে কোনো বিন্দুকে আমরা ধরতে পারি। সেটা কি ধরবো বলেছিলাম, এর উপরে যে কোনো একটা প্যারামিটার t নিয়ে নিচ্ছি। তো প্যারামিটার t নিলে পরে এটা কি হবে, 2t + 1, -3t -1, 8t -10। মনে পড়ছে, এই সরলরেখার সমান আমরা t প্যারামিটারকে ব্যবহার করলাম। তাহলে এটা হবে সরলরেখার উপর একটা বিন্দু যেখানে t হচ্ছে প্যারামিটার, t হচ্ছে একটা প্যারামিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা বিন্দুটা পেলাম। কোন বিন্দুটা নেব? এবার সরলরেখার উপরে এটা হচ্ছে যে কোনো বিন্দু। তো যদি এই বিন্দুটা L বিন্দু হয়, যদি হয় এটা L বিন্দু, তাহলে PL AB এর উপর লম্ব হবে, তাই না? তাহলে যদি এটা সরলরেখার উপর যে কোনো বিন্দুটা L বিন্দু হয়, তাহলে PL এ যে কোনো বিন্দু আমরা Lটারই স্থানাঙ্ক নিয়ে নিলাম এখানে। ঠিক আছে, তাহলে যে কোনো বিন্দু L এর স্থানাঙ্কটা ধরে নিলাম। তাহলে PL এর দিক অনুপাত
তো আমরা জানি দুটো বিন্দু দেওয়া থাকলে দিক অনুপাত বার করতে পারবো। তাহলে দিক অনুপাত কত হবে? এই বিন্দু স্থানাঙ্ক মাইনাস এই বিন্দু স্থানাঙ্ক, তাই না? তাহলে 2t প্লাস 1 মাইনাস 1 কমা মাইনাস 3t মাইনাস 1 মাইনাস 0 লিখলাম না, 8t মাইনাস 10, ঠিক আছে, মাইনাস 0 লিখলাম না, এটা দিক অনুপাত, তার মানে ব্র্যাকেটটা দেব না, ঠিক আছে। এটা হচ্ছে দিক অনুপাত PL, তার মানে এই লাইনটার দিক অনুপাত। AB এর দিক অনুপাত আমরা জানি, আরেকবার লিখে নিচ্ছি। AB সরলরেখার দিক অনুপাত কি বটে? এই যে সরলরেখার সমীকরণের নিচে যে সংখ্যাগুলো লেখা রয়েছে ওটা দিক অনুপাত হয়। তাহলে 2, -3, 8, এটা হচ্ছে AB এর দিক অনুপাত। এখন এটা যদি L বিন্দুই হয় তাহলে PL এর সঙ্গে AB লম্বভাবে আছে, তাহলে আমরা এখানে লিখছি PL লম্ব হচ্ছে AB। নিশ্চয়ই অসুবিধা হবে না লিখতে, এই প্রসেসটা দেখতে হবে আমাদের কিভাবে করছি। তাহলে যেহেতু PL আর AB লম্ব, তাহলে এদের দিক অনুপাতগুলোর গুণফলের যোগফল মানে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 কি হবে? 0 হবে, নিশ্চয়ই লম্ব যেহেতু। তাহলে এটা তো 1 1 কেটে যাচ্ছে, তাহলে 2t 2 ইন্টু 2t প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 3t মাইনাস 1 প্লাস 8 ইন্টু 8t মাইনাস 10, এটা ইকুয়াল টু 0 হবে। তার মানে এটা হচ্ছে 4t প্লাস 9t প্লাস 3 প্লাস 64t মাইনাস 8t ইকুয়াল টু 0। আর তারপরে কি হবে? এটা 4t 4 9 60 77t इक्वल टू হচ্ছে 80 माइनस 3 মানে 77 और t इक्वल टू পেলাম 1। তাহলে t পেয়ে গেলাম। তো t যখনই পেয়ে গেলাম আমরা বিন্দুটা স্থানাঙ্ক নিশ্চয়ই পেয়ে গেছি, কারণ এখানে পুরো প্রশ্নটা ছিল দূরত্ব নির্ণয় করো আর লম্বে পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে t এর মান আমরা পেয়ে গেলাম। অতএব L বিন্দুর স্থানাঙ্ক, L বিন্দুর স্থানাঙ্ক কত হবে? t এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে t এর মান বসালে আমরা পাচ্ছি 3, এখানে t এর মান বসিয়ে পাচ্ছি -4, -2। এবার আমরা PL এর দূরত্ব বের করে দেবো। তাহলে PL দূরত্ব হবে √, যেভাবে দূরত্ব বের করতে হয়। P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1 0 0, তাহলে 3 - 1 এর হোল স্কয়ার প্লাস -4 এর হোল স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 16 প্লাস 4, তার মানে হচ্ছে √24, তার মানে হচ্ছে 2√6 একক। ঠিক আছে। তাহলে P বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বের করার মানে যে কোনো বিন্দু থেকে যে কোনো সরলরেখার দূরত্ব বের করার পদ্ধতি আমরা শিখে গেলাম। এইভাবে দূরত্ব বের করব। তাহলে এখানে আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। অঙ্কিত লম্বটির পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে আরেকবার আমরা লিখে দেব, পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে L বিন্দুটাকে বলা হয় লম্বের পাদবিন্দু। তো L বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 3, -4, -2। আরও একটা প্রশ্ন এখানে আছে যে অঙ্কিত লম্বটির পাদবিন্দু আর লম্বটির সমীকরণ মানে PL সরলরেখার সমীকরণ। যদিও আরও একটা প্রশ্ন এখানে পরীক্ষায় থাকতে পারি, সেটা এখানে প্রশ্নটা নেই, কিন্তু এটা মনে রাখবে যে এখানে আরও একটা প্রশ্ন দিতে পারে যে এই P বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। P এর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব আমরা জানি PL যতটা হবে L থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক ঠিক তত দূরে হয়। তো এখানে প্রশ্নটা নেই, আমি এটা বাড়তি বলছি, অঙ্কের সঙ্গে গুলিয়ে দেবে না। প্রশ্নটা এরকম অনেক সময় থেকে যায় যে P এর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সেক্ষেত্রেও আমাদের L বিন্দু স্থানাঙ্ক যেভাবে বের করলাম, এই L বিন্দু স্থানাঙ্ক পর্যন্ত আমাদের বের করতেই হবে। L বিন্দু পেয়ে যাওয়ার পর আমরা কি করব? এই প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্কটা যদি আমরা ABC ধরে নিই,
এবিসি বা এক্স ওয়াই জেড বা x1 y1 z1 যদি ধরে নিই, তাহলে এই বিন্দু দুটোর মধ্যবিন্দু হচ্ছে এল। এই মধ্যবিন্দু সূত্র থেকে আমাদের এবিসি মানটা বের করতে হবে। যদি তোমরা একটু দেখে নেবে এক্সাম্পল 3 প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করেছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবে তোমাদের এক্সাম্পলের অঙ্কগুলোও কিন্তু পরীক্ষায় আসে। এক্সাম্পলের অঙ্কগুলো যে যতটা পরিমাণে দরকার, এক্সারসাইজের অঙ্কটাও ঠিক ততটা পরিমাণে দরকার, মানে দুটোই সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, আর একটা বলে পিএল সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। এখন পিএল সরলরেখার উপর আমরা দুটো বিন্দু পেয়ে গেছি, একটা পি বিন্দু স্থানাঙ্ক জানি, একটা এল বিন্দু স্থানাঙ্ক জানি। তো এখানে সমীকরণটা আমাদের লিখতে বলেছে। তো সমীকরণটাকে আমরা কিন্তু দুভাবে লিখতে পারি। একটা x1 y1 z1 এটাকে নিতে পারি, এটাকেও আমরা x1 y1 z1 হিসেবে নিতে পারি। তো যে কোনো একটাকে আমরা x1 y1 z1 হিসেবে নেব, আর এই সরলরেখার দিক অনুপাতটা আমরা বের করে নেব প্রথমে। তাহলে PL এর দিক অনুপাত কি হবে? 3 - 1। তাহলে PL এর দিক অনুপাত 3 - 1 মানে 2, -4 - 0, তাহলে -4, -2, এটা হলো দিক অনুপাত। তারপরে PL এর সমীকরণ, তাহলে PL সরলরেখার সমীকরণ কি বললাম? x1 y1 z1 হিসেবে এটাকেও নিতে পারি, এটাকেও, যেহেতু সরলরেখার উপরে যে কোনো বিন্দু, তাহলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি। সেই জন্য আমরা কিন্তু যে কোনো একটা x - 1/2 সমান y/-4 সমান z/-2, এটা সমীকরণ লিখতে পারি। আবার কেউ যদি লেখে এটা যে x - 3/2 y+4/-4 সমান z+2/-2, তারও কিন্তু ঠিক হবে। কারণ দুটো বিন্দুই যেহেতু সরলরেখার উপর অবস্থিত, যে কোনো বিন্দুকে কিন্তু x1 y1 z1 এর জায়গায় লেখা যাবে। ঠিক আছে? তারপরে দুইয়েরটাতে এবিসি তিনটে বিন্দু দিয়েছে। এখানে ভয় খেয়ে যাবে না যে তিনটে বিন্দু থেকে কি করব, একটু পড়লেই বুঝতে পারবে যে এ বিন্দু থেকে বিসি সরলরেখার উপরে একটা বিন্দু ডি দেওয়া আছে, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে প্রশ্নটা একই। তাহলে প্রথমে এখানে আমাদের কি করতে হবে? বিসি সরলরেখার সমীকরণটা বের করে নেব। বিসি সরলরেখার সমীকরণ বের করে আমরা যা করছিলাম তাই করব, নতুন কিছু করতে যাব না। তারপরে 3 নম্বর, এখানে একটা ভেক্টর সমীকরণ দেওয়া আছে। তো নো প্রবলেম, কোনো সমস্যা তৈরি করবে না। ভেক্টর সমীকরণ দেওয়া আছে, আমরা ভেক্টর পদ্ধতি জানি না, তো কি করব? আমরা এটা তো শিখেছি ভেক্টর সমীকরণকে সহজেই কিভাবে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করা যায়। তাহলে আমরা চট করে কি করব? ভেক্টর সমীকরণটাকে কার্টেসীয়তে নিয়ে চলে আসবো। তারপরে যা করলাম একদম সেইভাবে পরপর প্রসেসটা, পদ্ধতিটাকে আমরা মেনটেন করব। ঠিক আছে? তাহলে সমীকরণটার কার্টেসীয় আকার হবে, কি হবে? এখান থেকে আমরা x1 y1 z1 পাবো। তাহলে এখানে x1 y1 z1টা হচ্ছে 1 0 0, আর a b c টা হচ্ছে 2 9 5। তাহলে সমীকরণটা কি হবে? x - 1/2 সমান y/9 সমান z/5। এটা সরলরেখার সমীকরণ হয়ে গেল, কার্টেসীয় আকার। ঠিক আছে? এখন বিন্দুটা রয়েছে, প্রথমে আমরা কি করব বলেছি, একটা ছবি আঁকবে, কিন্তু সব সময় ছবিটা একেই অঙ্কটা করবে না, একে করবে না। ছবিটা আঁকবে, নাম দেবে, তারপরে অঙ্কটা করবে। কখনোই কিন্তু এটা যেন না হয় যে ছবি আঁকলাম না, ছবি এঁকে কি দরকার, আমি অঙ্কটা তো করে দিচ্ছি, তা নয়। ছবিটা একেই অঙ্কটা করবে। ঠিক আছে? তাহলে এখানে PQ বিন্দু, P এর স্থানাঙ্ক দেওয়া আছে 5, 4, -1। ঠিক আছে? এখন কিউ বিন্দু স্থানাঙ্কটা আমাদের বের করতে বলেছে। সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য PQ এর ডিসটেন্সটা বের করতে বলেছে। তো বের করতে বলবো আমাদের কিউ এর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা কি করব? এই কার্টেসীয় সরলরেখার উপর যে কোনো বিন্দু নেব। তাহলে সরলরেখার উপর যে কোনো বিন্দু হচ্ছে কিউ। কিউটার স্থানাঙ্ক তাহলে কি হবে? 2t + 1, 9t, 5t। এটা হলো কিউ বিন্দু স্থানাঙ্ক, টিটা প্যারামিটার।
টি হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, এবার আমরা কি করব বলেছিলাম যে পি কিউ সরলরেখার দিক অনুপাত, পি কিউ সরলরেখার দিক অনুপাত। কারণ দিক অনুপাত নিয়ে কি করব, দিক অনুপাত নিয়ে আমরা পি কিউ এর সঙ্গে এ বিটাকে লম্ব করে দেবো, তাহলে আমাদের এই যে টিটা ধরেছিলাম এই টি এর মানটা পেয়ে যাব। তাহলে দিক অনুপাত হবে, দুটো বিন্দু পেয়ে গেছে, একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু। দিক অনুপাত হচ্ছে এই বিন্দু মাইনাস এই বিন্দু, তার মানে 2t, তাহলে -4 আসছে, কমা 9t -4 আসছে, আর 5t + 1। দিক অনুপাত ব্র্যাকেট দেবে না, তাহলে এটা পি কিউ এর দিক অনুপাত। আর এ বি এর দিক অনুপাত তো আমরা জানি, এ বি এর দিক অনুপাত হচ্ছে 2, 9, 5। যেহেতু পি কিউ এর উপর এ বিটা লম্বভাবে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এটা ইনটু এইটা প্লাস এইটা ইনটু এইটা প্লাস এইটা ইনটু এইটা ইকুয়াল টু 0। তাহলে 2 ইনটু 2t - 4 প্লাস 9 ইনটু 9t - 4 প্লাস 5 ইনটু 5t + 1 সমান 0। তাহলে 4t - 8 প্লাস 8t 1t - 36 প্লাস 25t প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আমরা যেভাবে সমাধানটা করলাম, বিন্দুটা স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এটা লিখে দিলাম, এটা মুছলাম। তাহলে আমরা কি পেলাম এখানে, 4, 81, 85, 85 আর 25, তার মানে হচ্ছে 110t ইকুয়াল টু হচ্ছে 5, 36, 8, 44, 44, 5, তার মানে হচ্ছে 39। তাহলে t ইকুয়াল টু পাচ্ছি 39/110। টি এর মানটা একটা বেশ বড় সংখ্যায় চলে এলো। এরকম যখন মান চলে আসবে তখন আর একবার নিশ্চয়ই চেক করে নেবে যে কোথায় ভুল হলো কিনা। তো চেক করে নেওয়ার পরে যদি এটাই থাকে, তাহলে তার পরবর্তী অংশ কি করতে হবে তোমরা জানোই। কি করতে হবে, এই টি এর মানটা এখন কিউ এর জায়গায় বসিয়ে নেবে, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে। তারপরে পি বিন্দু স্থানাঙ্ক দেওয়াই আছে, তাহলে পি কিউ এর দূরত্বটা তখন বের করতে হবে। তাহলে পি কিউ এর দূরত্বটা তোমরা নিজেরা বার করবে। তাহলে প্রথমে কিউ বিন্দু স্থানাঙ্কটা বের করে নেবে, তারপরে পি কিউ এর দূরত্ব বার করবে। এটা নিশ্চয়ই নিজে শেষ করবে, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া হবে না। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে এটা নিজে শেষ করে নেবে। তারপরে দেখো 4 যে অঙ্কটা রয়েছে সেটা কি বলেছে, সেটাতে L1 M1 N1, L2 M2 N2 আর L3 M3 N3 দিক কোসাইন বিশিষ্ট 3টে সরলরেখা দেওয়া আছে। এই 3টে সরলরেখা নিজেরাও পরস্পর লম্বভাবে আছে, আবার এদের সঙ্গে নতুন সরলরেখাটা 4 নম্বর সরলরেখাটাও লম্বভাবে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, আর এটা হচ্ছে 3 নম্বর সরলরেখা। ঠিক আছে, তাহলে 1 নং সরলরেখা ও 2 নং সরলরেখা পরস্পর লম্ব, পরস্পর লম্ব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যেহেতু 1 নম্বর আর 2 নম্বর যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা এটা লিখতে পাবো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান হচ্ছে 0। ঠিক আছে, আবার 2 নং ও 3 নং পরস্পর লম্ব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 সমান হচ্ছে 0। তাহলে এটা একটা সমীকরণ 3 নম্বর 4 নম্বর হলো। এই সমীকরণটা আমরা পেলাম 5 নম্বর। আবার 1 নং ও 3 নং পরস্পর লম্ব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা হলো 6 নম্বর সমীকরণ।
এখন এই তিনটের সঙ্গে যদি এও লম্বভাবে থাকে তাহলে এদের সঙ্গে এর গুণফলের যোগফলটা নিশ্চয়ই 0 হবে। যদি 0 হয় আমরা এটা বলতে পারবো, যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রত্যেকের সঙ্গে যদি লম্বভাবে থাকে তাহলে প্রত্যেকের সঙ্গে এদের যোগফলের গুণফলটা নিশ্চয়ই 0 হবে। তো যদি 0 হয় তাহলে বলবো আমরা প্রত্যেকের সঙ্গে লম্বভাবে আছে। তখন আমরা একটা একটা ভাবে দেখে নেব। তাহলে 1 নম্বরের সঙ্গে যদি 4 নম্বর লম্বভাবে থাকে, তাহলে 1 নম্বর ও 4 নম্বর যদি লম্বভাবে থাকে তাহলে কি পাবো? এখন 1 নম্বরের সঙ্গে 4 নম্বর 1 নং ও 1 নং ও এটা 4 নম্বর সরলরেখা দ্বিগুণপাত। তাহলে এটা 5 নম্বর সমীকরণ, এটা 6 নম্বর সমীকরণ, এটা 7 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 4 থেকে পাই L1 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3, তারপরে হচ্ছে M1 ইন্টু এইটা ইন্টু এইটা প্লাস M1 ইন্টু এইটা, তাহলে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M1 ইন্টু N1 প্লাস M2 প্লাস M3। তো এই মানটা যদি 0 বেরোয় তাহলে আমরা বলবো 1 নম্বরের সঙ্গে 4 নম্বরটাও লম্বভাবে আছে। তাহলে এখন আমরা দেখব যে এই মানটা কত বেরোচ্ছে। তাহলে L1 স্কয়ার পাচ্ছি, আমরা গুণটা একসাথে না করে একটু একটু করে করছি। এটা করলাম গুণ, এটা করলাম গুণ, তাহলে M1 স্কয়ার পাচ্ছি, আর এখানে একটা গুণ করে নিচ্ছি, তাহলে N1 স্কয়ার পেলাম। ঠিক আছে, একটা একটা করে করলাম। এরপর আমরা মিডল টার্মটার সঙ্গে গুণ করব, তাহলে L1 L2 পাচ্ছি, L1 L2, এখানে মিডল টার্মটা গুণ করছি, তাহলে M1 M2, আর এখানেও মিডল টার্মটার সঙ্গে গুণটা করে নিচ্ছি, তাহলে N1 N2। তোমরা গুণটা পুরো করে নেওয়ার পরে এইভাবে সাজিয়েও লিখতে পারো। এই লাইনে একটা লাইন গুণটা পুরো করে নিলে, এর সঙ্গে 3টে গুণ করে নিলে, এর সঙ্গে 3টে গুণ করে নিলে, এর সঙ্গেও 3টে গুণ করে নিলে, 3টে গুণ করে নেওয়ার পর স্কয়ারগুলোকে এক জায়গায় লিখলে, মিডল টার্ম যেগুলো পেয়েছো সেগুলো এক জায়গায় লিখলে, আর শেষ টার্মগুলো এইভাবেও করতে পারো। আমি একটা লাইন বাদ দিয়ে করছি, তোমরা যদি অসুবিধা হয় বাদ নাও দিতে পারো। তাহলে আরেকটা কী পাবো? L1 এর সঙ্গে L3 মানে থার্ড টার্মে গুণ, L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3। দেখে নিই এই মানটা কত। এটা আমরা জানি, এটা কত? L1 স্কয়ার প্লাস যে কোনো দ্বিগুণপাত, যেহেতু এগুলো দিক কোসাইন আমরা সবসময় জানি L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ারের মান হবে 1, তাই না? তাহলে এটা হচ্ছে 1, এটা আমরা পেলাম এখনই, এটা হচ্ছে 0, আর এটাও হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এর মানটা পেলাম আমরা 1 পেলাম, তো 0 পেলাম না, সরি। আর এটা দেখে নিই, আমি পড়তে হয়তো ভুল করেছিলাম। তো এই 4 নম্বর সরলরেখাটা এদের সঙ্গে লম্বভাবে আছে, এটা প্রমাণ করতে বলেনি, আমি ভুল দেখেছিলাম হয়তো, প্রথমে আমি ভুল পড়ে নিয়েছিলাম। তো এরা নিজেরা লম্বভাবে আছে, আর প্রমাণ করতে বলেছে 4 নম্বর সরলরেখাটা প্রত্যেকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1 নম্বরের সঙ্গে 4 নম্বর এর গুণফলটার মান পেলাম, মানে cos থিটার মানটা পেলাম। তাহলে এখানে cos থিটার মানটা পেলাম 1। 1 নং ও 4 নং এর অন্তর্গত কোণ যদি থিটা হয়, এর অন্তর্গত কোণ থিটা, তাহলে cos থিটা সমান থিটা 1 ধরলাম, তাহলে cos থিটা সমান হলো 1। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা 2 নম্বরের সঙ্গে 4 নম্বরের অন্তর্গত কোণ যদি থিটা 2 হয় তাহলে cos থিটা বের করতে পারবো, cos থিটা 2। আর 3 নম্বর 4 নম্বরের অন্তর্গত কোণ যদি থিটা 3 হয় তাহলে cos থিটা 3 বের করতে পারবো। তো তিনটি যদি 1 বেরোয় তাহলে বলবো তিনটের সঙ্গে একই কোণ উৎপন্ন করেছে। তাহলে এটা তোমরা নিজেরা শেষ করবে, এটা এর পরের অংশটা নিজে শেষ করবে। ঠিক আছে, এরপরে
5 আর 6 যে অঙ্ক দুটো রয়েছে, নতুন কিছু অঙ্ক নেই। 5-এরটা ভেক্টর আকারে আছে, ওটাকে আমরা কার্তেশীয় আকারে প্রকাশ করে নেব। তারপরে এই বিন্দু থেকে দূরত্বটা আমরা বের করব, পাদবিন্দুটাও বের করতে পারবো। আর এখানে আবারও বলছি, আর একটা প্রশ্ন থাকতে পারে, সেটাকে বলা হয় পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব যদি বের করতে বলে, প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলে, সেটাও আমাদের করতে হতে পারে। ঠিক আছে, 6 নম্বরটাও একই প্রশ্ন আছে। তাহলে আজকে এই পর্যন্তই রইল, পরের দিন আমরা পরের চ্যাপ্টারটা করব। ঠিক আছে।